প্রিয় দর্শক সকলকে স্বাগত। নিয়মিত আয়োজন মোহনার ভিন্ন মাত্রায়। দর্শক, ভিন্ন মাত্রায় আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ শিরোনাম রাজনীতির পথ, রাজপথ না সংসদ। দর্শক, এ বিষয়ে কথা বলবার জন্যে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক, রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক। দর্শক, আজকের আলোচনার আদ্যপান্ত আমাদের সাথে আপনারা থাকবেন সে প্রত্যাশা রেখেই শুরু করতে চাই। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরু করতে চাই শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে। সর্বশেষ যে রাজনীতির যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে, যে আমরা দেখছি যে সংসদ অধিবেশন চলছে, কিন্তু সংসদ অধিবেশনের মধ্যে জুলাই সনদ, গণভোটের যে বাস্তবায়ন এবং আমাদের যে সংবিধান সংস্কার পরিষদ গঠন, এসব প্রশ্নে আমরা এক ধরনের বিরোধী দল এবং সরকারের মধ্যে একটা বিরোধপূর্ণ অবস্থা দেখছি। সেটি অনেকটা সংসদের বিতর্কের বাইরে গড়িয়েছে। আমরা দেখেছি গত 4 তারিখে এনসিপি, জামাত, তাদের জোট, 11 দলীয় জোট, তারা একটা বড় শোডাউন করেছে, মাধ্যমে একটা শোডাউন করেছে। কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে বিএনপি যদি গণভোট এবং জুলাই সনদের সাথে তাদের ভাষায় মানে গাদ্দারি করে, তাহলে সমুচিত জবাব দেওয়া হবে এবং বিএনপির পরিণতি ভালো হবে না। এবং তারা বলছে যে তারা প্রস্তুতি গ্রহণ করছে আরেকটা 24-এর মতো অভ্যুত্থানের, এবং এটি এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে সরকার দলের প্রতি। আপনি এই বিরোধী পক্ষের এই বার্তাটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আসলেই কি ঈশান কোণে সেই বৈশাখী ঝড়ের ঘনঘটা কিনা, মেঘ জমছে কিনা, নাকি যখন তখন আসলে বৈশাখী ঝড় শুরু হতে পারে? কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচক মোহন ভাইকে। মোহন ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো। রাজনীতিতে আপনি একটা গ্রাউন্ডের কথা বললেন, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ধোঁকাবাজি, মানুষের সাথে ধোঁকাবাজি হচ্ছে। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেখানে দুটো অংশ ছিল। মানে কারা ধোঁকাবাজি করছে আমি আপনাকে তুলে ধরব। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের দুটো অংশ। একটা হলো গণভোট। এই গণভোটটার গ্রাউন্ডটা হচ্ছে যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে তার ভেতরে কতগুলো প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে কিনা, এবং এটিকে পূরণ করার জন্য আমাদের কতগুলো রাজনৈতিক সংস্কারের জায়গা, যে সংস্কারের অঙ্গীকারগুলো, প্রতিশ্রুতিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থেকে কখনো মৌখিকভাবে এবং সর্বশেষ লিখিতভাবে যে অঙ্গীকারগুলো করেছিল, এবং যার গণভোটের ভেতর থেকে তার একটা পরিসমাপ্তি ঘটেছে। এটি হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হলো যে জাতীয় নির্বাচন, ক্ষমতার পালাবদলের জন্য জনগণের ম্যান্ডেট নেওয়া এবং জনগণের ম্যান্ডেট নিয়ে মানুষের জীবন জীবিকা, ভাগ্য পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কতগুলো জায়গায় পরিবর্তন আনা। আপনি এখন পর্যন্ত জাতীয় সংসদের কোনো আলোচনার মধ্যে মানুষের জীবন জীবিকা, মানুষের যে সংকট, মানুষের যে ভাগ্য পরিবর্তন, এই জায়গাগুলোতে একটা কথাও শুনবেন না। এখন পর্যন্ত যতগুলো আলোচনা, নতুন করে গণ অভ্যুত্থানের হুমকি, সরকারি দলের যে বক্তব্য, সব কিছুর মধ্যেই আপনি ওই যে জুলাই অভ্যুত্থান এবং সংবিধান পরিবর্তন, আচরণের পরিবর্তন, এই জায়গাটা পাবেন। আপনি আজকে মানুষের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংকট, লোডশেডিং অনেক জায়গায় মানুষের জীবনকে দুর্বিষহ করেছে। জ্বালানি তেলের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকছে। 100-র বেশি 115 জন শিশু হামের টিকা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে। আমি বলি যে তাদেরকে হত্যা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে 133 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এবং তার ধারাবাহিকতায় যে সরকারটি ক্ষমতায় বসেছিল তার অব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত 115 জন শিশু মারা গেছে। সুতরাং জুলাইয়ের সময় যাদের হত্যাকাণ্ডের কারণে 133 জন শিশু হত্যার জন্য তারা যদি জেলখানায় থাকে, তাদের যদি ফাঁসি হয়, তাদের যদি বিচার হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যাদের গাফিলতির কারণে, যাদের অবহেলার কারণে, এবং এটি আমাদের আইন অনুযায়ী অবহেলাজনিত হত্যাকাণ্ড, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু সেটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বা সেটি কখনো হয়েছে কিনা? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে হয়েছে। রানা প্লাজার যে দুর্ঘটনাটা, হত্যাকাণ্ডটা, এটি কি রানা কিন্তু ভবনটি চাপ দিয়ে ভেঙে ফেলে এতগুলো মানুষ মারেনি। ভবনটার মালিক ছিল রানা। এটি ব্যবহারের অনুপযোগী একটি ভবন। সেই ভবনটিকে সে ভাড়া দিয়েছিল এবং
সেটি দুর্ঘটনার কবলিত হয়ে মানুষ মারা যাওয়ার কারণে রানা এখন পর্যন্ত জেলে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন ভবন থেকে ইট খসে মানুষের মাথায় পড়ে মানুষ মারা গেলে ওই ভবনের মালিককে বা ওই যে স্থাপনার যিনি তৈরি করছেন তাকে জেলে যেতে হয়। আপনি নেট সার্চ দিয়ে অসংখ্য উদাহরণ আপনি যে বললেন যে তারা যদি আইনের মুখোমুখি যদি দাঁড় করানো যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন দাঁড় করানো হবে না? তিনি প্রভাবশালী বলে 111-এর সময় এটি বলছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কিন্তু কোনো মামলা করার সরকার কি কোনো সুযোগ আছে বা কারা করবে? অবশ্যই সরকার করতে পারে, সরকার চাইলে করতে পারে। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু প্রথম বলেছেন যে এটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলাজনিত হত্যাকাণ্ড। গতকালকেও সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে এই যে শিশু হত্যাকাণ্ড এটা অন্তর্বর্তীকালীন সরকার প্রপার টাইমে প্রপার ইনিশিয়েটিভটা নেয়নি, যার অনিবার্য পরিণতি ঘটছে এটা। সুতরাং সরকার যেহেতু বলছে তাহলে সরকারের এখানে ব্যবস্থা নিতে বাধা কোথায়? আমাদের এখানে দেখেছি 111-এর পর 111-এর সূত্র ধরে আওয়ামী লীগ পাওয়ারে আসার পর ওই 111-এ যারা ছিলেন তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের প্রতি একটা দুর্বলতা দেখিয়েছেন। আজকের সরকার আমরা জানি না যে যেহেতু ডক্টর ইউনূসের পরে তারা ক্ষমতায় বসেছেন, সুতরাং এই সরকারের প্রতি সেই ধরনের কোনো অনুকম্পা প্রদর্শন করবে কিনা। যদিও আমাদের প্রচলিত আইন অনুযায়ী এই ঘটনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সহ তদন্ত করে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আপনার মরাল গ্রাউন্ড এবং লিগ্যাল গ্রাউন্ড আপনার আছে, কিন্তু সরকার সেই কাজটি করবে কিনা আমরা জানি। জি, ছোট করে আমরা একটু আসবো। আপনি চমৎকার একটা প্রসঙ্গের অবতারণা করেছেন, এটি নিয়ে আসতে চাই মহিউদ্দিন খান মোহন ভাই। যে আসলে আমরা অনেক কথা দেখছি, শুনছি, পত্রপত্রিকা নানা সংবাদ ভাষ্য আসছে। আজকেও একটি খবর বেরিয়েছে খুব ইম্পর্টেন্ট, মানে উল্লেখ করার মতো, ইম্পর্টেন্ট কিনা জানি না, যে ডক্টর ইউনূস সহ কিছু উপদেষ্টা তারা যেন দেশের বাইরে যেতে না পারে নিষেধাজ্ঞা আরোপের জন্য হাইকোর্টের আবেদন করা হয়েছে কোনো একজন নাগরিকের পক্ষ থেকে। কিন্তু এই যে শিশুদের যে টেকান আপের যে মৃত্যুবরণ হলো সেটিকে অবহেলাজনিত একটা হত্যাকাণ্ড বলে এটার বিরুদ্ধে আইনি প্রতিকারের জন্য কেউ কি যেতে পারে কিনা, বা এখানে বিগত সরকারের দায়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই দায়ী আছে বিগত সরকার। আপনি দেখেন যে যখন রাজশাহীতে মারা গেল শিশু প্রথম, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল উনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে ওই রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসক বা ওখানকার হাসপাতালের প্রশাসক যে তাকে ফাঁসি কাস্টে ঝোলানো উচিত, এটা পত্রপত্রিকায় এসেছিল। উনি ক্ষুব্ধ হয়েছিলেন। তো আমার প্রশ্ন হলো, ফাঁসি কাস্টে ঝোলানোর আগে তাকে বিচারিক প্রক্রিয়ায় নিতে হবে। মন্ত্রী মহোদয় তো সেটা করেন নাই বা করার নির্দেশ দেন নাই যে ওর বিরুদ্ধে মামলা করা হোক, গ্রেপ্তার করা হোক। যদি হতো তাহলে ওটার ধারাবাহিকতার পিছন দিকে গিয়ে কেন এই টিকাগুলো দেওয়া হয় নাই শিশুদের, কেন ওই প্রোগ্রামটাকেই সাসপেন্ডেড করা হয়েছিল ইউনূস সাহেবের আমলে, সেটা তদন্ত করলে তাদের বিরুদ্ধে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য উপদেষ্টা সহ সচিব আরও যারা আছে উপদেষ্টার যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। না, আপনি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে লাভ নাই, এখন লাভ নাই। যখন নিয়োগ করছিলেন তখনই তো প্রশ্ন তোলে নাই কেউ। গ্রামীণ সিন্ডিকেট প্রধান উপদেষ্টার, চিটাগং সিন্ডিকেট বলা যায়, এনজিও সিন্ডিকেট ছিল ওই প্রধান ডক্টর ইউনূসের ওই ক্যাবিনেট। তারা শিশুদের হামের টিকা বলেন, পলিওর টিকা বলেন, ধনুষ্টঙ্করের টিকা বলেন, এগুলো দিকে তো নজর দেওয়ার সময় তাদের ছিল না। তারা ব্যস্ত ছিল গ্রামীণ গ্রুপ অফ কোম্পানিজের সম্প্রসারণ, কিভাবে বিশ্ববিদ্যালয় করা যায়, কিভাবে আদম ব্যবসার লাইসেন্স নেওয়া যায়, কিভাবে সুদ মৌকুফ করানো যায়, কিভাবে কর মৌকুফ করানো যায়, এই সমস্ত। আর যেই বিদেশি শক্তি তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের স্বার্থ রক্ষা, কিভাবে বাংলাদেশের ভূমিখণ্ডের উপর দিয়ে করিডোর দেওয়া যায়, কিভাবে আমাদের পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া যায়, কিভাবে পুরো বাংলাদেশটাকেই 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে লিজ দেওয়া যায়, এই সমস্ত ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব এবং তার ক্যাবিনেট ব্যস্ত ছিল। ফলে এদেশের মানুষের স্বার্থ, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বলবো আমি, এদিকে তাদের কোনো খেয়াল ছিল না।
জি মোহন ভাই একটু মিটি 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 চোখে তাকিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ধীরে ধীরে কথা বলে উনি শুধু ওনার নিজের স্বার্থটাই দেখেছেন, আর দেখেছেন কাদের স্বার্থ? ওই ছেলে ছোকরাদের স্বার্থ, তাদের কথা মতো চলেছেন। মব মানে কি বলে এটাকে, এই মব সৃষ্টি করেছেন মব সৃষ্টি করেছেন না, মবক্রেসি বলা হয় সাধারণত, নতুন একটা শব্দ আবিষ্কার হয়েছে। এটাকে প্রশ্রয় দিয়েছেন, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন এই 18 মাস। জি আমরা সাধারণ মানুষদের মধ্যে একটা বিভ্রান্তি প্রথম দিকে ছিল, যখন বিএনপি ফার্স্ট বললো যে নির্বাচন আগে হতে হবে, ফার্স্ট ইলেকশন, 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বিএনপি। আমরা কেউ কেউ বিরোধিতা করেছিলাম, আমি নিজেও, যে এত তাড়াতাড়ি দরকারটা কি। হয়তো শরীফ ভাইও বলেছিলেন আর কিছুদিন যাক না, কিন্তু পরে হিসাব করে দেখলাম ওটি ছিল কারেক্ট দাবি। 3 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে গেলে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসে, কারণ নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। ডিপি সেট থেকে তো ওই সরকারের প্রতি এক ধরনের পরামর্শ ছিল বা প্রস্তাব ছিল যে আমি বলি, আমি 29 সাল পর্যন্ত তারা থাকতে পারে, কিন্তু বিএনপি নির্বাচিত সরকার, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাদের কিন্তু এই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। তাহলে এই বিএনপি এই ধরনের যে অনিয়ম হলো, দুর্নীতি হলো, শিশু মৃত্যু হচ্ছে, বা তাদের যে ব্যর্থতার কারণে যে সংকট তৈরি হয়েছে, এক্ষেত্রে আইনি প্রতিকার বা বিচারিক কোনো প্রক্রিয়ার মধ্যে বিএনপি যাবে কিনা, মানে বিএনপি তো যাবে না, সরকার থেকে সুবিধা পেয়েছে, বিএনপি সরকারের কথা বলছি, বিএনপি সরকার যাবে, কারণ এই সরকার তো সুবিধা পেয়েছে বিগত সরকার। জবাব দিয়ে আমি করতে পারবো না, সেটা সরদার শাখাওয়াত হোসেন বকুল করবেন বা প্রাইম মিনিস্টার তারেক রহমান করবেন। এই সরকার ব্যবস্থা নেবে কিনা আমি না, আমি আমার চিন্তাটা প্রকাশ করতে পারি, যে আমার চিন্তাটা হলো, আমার অভিমতটা হলো অবশ্যই ব্যবস্থা নিতে হবে। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, সেই অমর গান 21 ফেব্রুয়ারির গান, আব্দুল গাফফার চৌধুরীর লেখা, এই যে শিশু হত্যার বিক্ষোভে আজ বাংলাদেশ কেন কাঁপছে না? কই কোনো রাজনৈতিক দল কোন দেখছি না যে এইটার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করতে, একটা সমাবেশ করতে। আজকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট সরকারের 1.5 মাস বয়স হয় নাই, আন্দোলন করে আর একটা গণ অভ্যুত্থান সৃষ্টির জন্য বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে ফেলতে পারে। কিন্তু এই যে বাচ্চাগুলো মারা গেল, তাদেরই গুরু ঠাকুর ডক্টর ইউনূসের অবহেলার কারণে, সেটার বিরুদ্ধে জামায়াত কোনো কথা বলছে না, এনসিপি কোনো কথা বলছে না, টু শব্দটি করছে না কেন? বিএনপি কি বলছে? তাহলে এটা কি বিএনপি কি বলছে? বিএনপিতে সরকারে, বিএনপিতে এখন জবাবদিহির কবলে পড়ে গেছে, তাদের এখন জবাবদিহি করতে হচ্ছে, তারা উত্তর দিতে হচ্ছে তাদেরকে, কিন্তু এরা তো দাবি করছে না। আমি যে প্রশ্নটা তুলতে চাই, যে কেন তারা জনস্বার্থে কথা বলছে না? পার্লামেন্টে আপনি দেখেন শরীফে বলে গেছেন কোনো কথা নাই জনস্বার্থে, কিচ্ছু নাই, শুধু ওই সংস্কার, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ওদের নতুন সংবিধান করতে হবে, এগুলো নিয়ে, এগুলোর জন্য তোমাদেরকে জনগণ ভোট দেয় নাই। মন ভাই, কিন্তু যে জন্য জনগণ ভোট দিয়েছে শরীফুজ্জামান শরীফ, আমরা আশা করছিলাম যে আসলে 24 যে আগস্ট, 5 আগস্টের বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি অন্যরকম হবে, আমাদের মানে দরদের রাজনীতির কথা বলেছিলাম আমরা, তাই না কথাটা? তো এই যে আমাদের সংসদে জনগণের বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে না, এর কারণটি কি মনে হতে পারে আপনার? ধন্যবাদ। প্রথম জায়গাটা জুলাই 5 আগস্টের পর এই যে আগস্ট জুলাইয়ের যে স্পিরিট, সেটিকে দখল করে নিয়ে যাওয়া হয়েছে, সেটি দুর্বৃত্তদের হাতে চলে গেছে। কিছুদিন আগে, কারা সেই দুর্বৃত্ত? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভয়েস ক্লিপ ছড়িয়ে পড়েছিল, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। সার্জিস আলম বলছে, ভাই রে ভাই, কি যে অনুভব করছি, পরিচালনা করছি, 10 জন 12 জন উপদেষ্টা, 7-8 জন উপদেষ্টা বসে আছে, 5-7 জন যে সেখানে চিৎকার চেঁচামেচি করছি, আজকে আর সেটা করতে পারবো না। এর ভেতর থেকে আপনি বুঝবেন যে সরকারটা কারা কবজায় নিয়েছিল। 7 জন 8 জন উপদেষ্টা মানে মন্ত্রী এক জায়গায় বসে বৈঠক করছে, সেখানে 10 জন 12 জন তরুণ গিয়ে চিৎকার চেঁচামেচি করছে ইচ্ছা মতো, অর্থাৎ তাদের হাতে রাষ্ট্রটা চলে গিয়েছিল।
ডক্টর মোহাম্মদ ইউনূস অনৈতিকভাবে এমন কোনো সুবিধা নেই যেটি ভোগ করেননি, এবং ক্রমশই তার যে হিপোক্রেসি এটি প্রকাশিত হচ্ছে। গণ অভ্যুত্থানে পরে গণভোটে, এটা আমি বিভিন্ন জায়গায় বলি, হয়তো সেটি রিপিট হবে, গণভোটের যে প্রচারণাটা ছিল সেখানে কতগুলো সুবিধা বলা হয়েছিল মনে পড়ে? তার মধ্যে 1 নম্বর সুবিধাটার কথা বলা হয়েছিল, সরকার যেটা পরিচালনা করেছিল, যে গণভোট যদি দেন, যদি বিজয়ী হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের সব কিছু সিদ্ধান্ত নিবে সরকারি এবং বিরোধী দল একসাথে বসে আলোচনা করে ঠিক করবে। আমরা স্বাভাবিকভাবে সরল প্রাণ মানুষ, আমরা মনে করি দেশের ভালো চাই, আর এই সরকারি দল বিরোধী দল একসঙ্গে বসে কথা বলবে, দেশের ভালো করবে। কিন্তু আজকে সকালবেলায়ও আমি দেখলাম ডক্টর ইউনূসের দীর্ঘদিনের সহকর্মী আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে ডক্টর ইউনূস যে বিদেশিদের সাথে চুক্তিগুলো করত, আমাদের কেউকে ডাকতেন না, যাকে যখন প্রয়োজন হতেন তাদেরকে ডাকতেন। চুক্তিগুলো করতো কে? ডক্টর ইউনূস অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট। তাহলে সেই বাংলাদেশ গভর্নমেন্টের পার্ট কারা ছিল? সৈয়দ রিজওয়ান হাসান, ফরিদা আক্তার, খলিলুর রহমান, XYZ এরা ছিল। তাদের কেউকে উনি ডাকতেন না, তাদের ভেতর থেকে তো এই কথা বলার মধ্যে আসিফ নজরুল কি তার দায় মুক্তি পেতে পারেন? আপনি আগে আসিফ নজরুলকে না, আগে হচ্ছে আগেরটা বড়টাকে ধরেন, আপনি আগে বড়টাকে ধরেন। আসিফ নজরুলকে এটা বলার কারণে আজকে অনেকেই বলছে আসিফ নজরুল তো ডিজনেস। আরে আগের যে বড় ডিজনেসটাকে ধরেন, যে ধোঁকাবাজিটা করেছে, আপনাকে বলেছে যে গণ অভ্যুত্থানের পরে জুলাই অভ্যুত্থানে ম্যান্ডেট নিয়ে আপনি হ্যার পক্ষে ভোট দিলে সবাই মিলেমিশে করবে, উনি নিজেই মিলেমিশে করেন। শরীফ, কিন্তু আপনি ধরতে বলছেন কারা ধরবে, মানে জনগণকে দাঁড়াতে হবে। মানে এখন আমরা যদি সরকারে যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, তারা সকলে মিলেই কিন্তু ডক্টর ইউনূসকেই তো প্রধান মুরব্বী নির্ধারণ করেছিলেন, তাই না? তার উপরে ভরসা রেখেছিলেন। মানে তারা এটা 111 এর বেনিফিশিয়ারি আওয়ামী লীগ, এবং সেই কারণে 111 এর যারা কুশীলভ ছিল তাদেরকে আওয়ামী লীগ কিছু বলেনি, বরং তাদেরকে নানাভাবে প্রমোট করেছে। মাসুদ উদ্দিন চৌধুরী, তাকে আওয়ামী লীগ এমপি বানাতে পারেনি বলে তাকে বলেছে যে তুমি জাতীয় পার্টিতে যাও, আমি তোমাকে এমপি বানিয়ে নিয়ে এসেছি। আজকে যারা আছে তারা তো ডক্টর ইউনূসের সরকারের বেনিফিশিয়ারি, যারা আশপাশে আছেন। এই যে এনসিপি বেনিফিশিয়ারি না, তো এনসিপি কি বলবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে? বরং এত কিছুর পরেও নাহিদ ইসলাম এসে বলছে ডক্টর ইউনূস হচ্ছে পরবর্তী বিপ্লবের নেতৃত্ব দেবেন। আরে এই ধরনের একজন আন্দোলনের নেতৃত্ব দেবেন, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে তার যে অপরাধগুলো, রাষ্ট্র পরিচালনায় তার যে ব্যর্থতাগুলো, এবং তার যে স্পিরিটকে নষ্ট করা। লামিয়া মোর্শেদকে কোথায় কয়জন চিনত? 5 আগস্টের আগে লামিয়া মোর্শেদকে কে চিনত? 5ই আগস্টের আগে ওই যে স্বাস্থ্য উপদেষ্টা, তাকে কে চিনত? এদেরকে ডক্টর ইউনূস এখানে বসিয়েছেন। তিনি বসিয়েছেন কেন? তার সাথে ব্যক্তিগত সম্পর্ক। তার অর্থ দাঁড়ায় যে তিনি এই যে জুলাই ঘোষণা যা যা করেছেন, সবাই মিলেমিশে আমরা করব, এগুলো সব মিথ্যা কথা। তিনি যেভাবে রাষ্ট্রটি চালিয়েছেন, সরকারটি চালিয়েছেন, তার ভিতর থেকে দেখা যায় যে তিনি আসলে কারো মতামত নিতেন না, কারো মতামত শুনতেন না। তার সহকর্মীদের, আপনি যেটা যথার্থ বলেছেন যে তখন তারা কেন কথা বলেনি, আমাদের এখানে পাওয়ার হাতে পেলে অনেকেই বলে না, পাওয়ার হাতে পেলে অনেকেই বলে না। ওই মুহূর্তে আসিফ নজরুল যদি বিরোধিতা করতো ডক্টর ইউনূসের, তাকে মব দিয়ে জেলে পাঠিয়ে দিত। আজকে আমি আসিফ নজরুলের ওই বক্তব্যটাকে কোট করব, এই কারণে করব যে আসল যে কালপ্রিট, তার সম্পর্কে একটা স্টেটমেন্ট এসেছে তারই একজন সহকর্মীর কাছ থেকে। সুতরাং আমি ওই যেটা আপনি বললেন যে বিএনপিকে ধরবে, বিএনপি ধরবে না। এইখানে সরকারি দল এবং বিরোধী দল, পার্লামেন্টে বিরোধী দলের দায়িত্বটা কি? সরকার সবসময় চায় তার যে দুর্বলতা, তার যে অপশাসন, তার যে অনিয়ম, সেটিকে ঢেকে রাখতে। বিরোধী দল চায় সেটিকে পাবলিকের সামনে তুলে ধরতে। আমি কি সেটা দেখতে পাচ্ছি? উল্টো আমি তো সেটা দেখতে পাচ্ছি না। এরা তো এগুলো চাইছে না। আপনি যে বাইতুল মোকাররমের কথা বললেন, আমরা এত সারা জীবন এই যে জামাতের নেতারা, এই যে সেখানে যে হুজুররা ছিলেন, যাদের একটি অংশ বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন, আচ্ছা আপনি বলেন তো বাইতুল মোকাররমের গেটে, আমি তাদের বক্তব্যকে কোট করে বলছি, বাইতুল মোকাররমের সিঁড়ির উপরে এনসিপির নারী নেত্রীরা বসে আছেন। আচ্ছা ওখানে যদি বিএনপির নারী নেত্রীরা অথবা আওয়ামী লীগের সময় যদি নারী নেত্রীরা বসে থাকতেন, অথবা বাংলাদেশের ইন্ডিভিজুয়াল যে নারী নেত্রীরা তারা যদি বসতেন, আমি নারী নেত্রীরা কোথায় যেতে পারবে না সেটি ঠিক করছি না। তারা যে বয়ান তৈরি করেছে তাতে কি ওখানে যেতে পারে? তারা কি টু শব্দ করছে? হয়তো শরীফ আসবো আবারও আপনার কাছে। মোহন ভাই, এই যে আন্দোলনের যে হুমকি দেওয়া হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে, এর পরিণতি কি হতে পারে? আসলে কি তারা আন্দোলনে কতটা সফল হতে পারে বলে আপনি মনে করেন? বিএনপি এটাকে কতটা গুরুত্বের সাথে নেবে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ। তার আগে আমি একটু অন্য প্রসঙ্গ, মানে এর মাথাটাই দিতে চাই আগে, লেজটা থেকে মাথা দিয়ে এটা একটু যেটা হলো ওই শরীফে যেটা রেইজ করছে বিষয়টা, যে ডক্টর কী নাম, আসিফ নজরুল যে কথাটা বলেছেন যে ডক্টর ইউনূস যে চুক্তিগুলো করেছে আমাদেরকে জানায়নি, তার মানে গোপনে করেছে। হ্যাঁ, কেউ আসিফ নজরুলকে দুর্নীতিবাজ বলছে, এখন কেউ বলছে যে এখন প্রকাশ করে কেন, আগে কেন করলো না, ইউনূসের সহযোগী, ইউনূস তো দোষী। বোয়ালে রান্না বোয়ালে ভাঙ্গে একটা কথা কিন্তু প্রবাদ চালু আছে বাংলাদেশে, কেমন আরও ভাঙবে। এই যে আসিফ নজরুল ভাঙছে না, আরও যে অপকর্মগুলো ওই সরকারটা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য এবং একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির কথা বলে যারা সেদিন ক্ষমতা নিয়েছিল 5ই আগস্টের পরে 8ই আগস্ট, তারা যে অপকর্মগুলো করে গেছে ওদের মুখ থেকে বেরোবে। এখানে আমার একটা কথা, ক্ষমতা নিয়েছিল না এই সরকারের হয়েছিল না, এই সরকারের প্রতি একটা সতর্কবাণী আমি উচ্চারণ করতে চাই। আমার রাজনৈতিক পীর মৌলানা ভাসানী শেখ মুজিবুর রহমানকে 72 সালে সতর্ক করে দিয়েছিল, তুই কিন্তু বাঁচবি না, এমনি বলছিল, যেই পথে যাচ্ছিস তুই করে বলতো, সে কিছু মনে করবেন না কেউ। আমি একটা সতর্ক করতে চাই, ডক্টর আসিফ নজরুল আজকে যে কথাটা বলেছেন সেই চুক্তিগুলো গোপনে হয়েছে, যার মাধ্যমে সে আজকে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সে আজকে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমি তারেক রহমানের এক সময়ের সম্পর্কের সুবাদে, তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে, তার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তাকে আমি সতর্ক করতে চাই, এই লোকটাকে, এই বাংলাদেশে এই লোকটা অত্যন্ত নিন্দিত, বিতর্কিত ব্যক্তি চরিত্র বলেন আর তার কর্মকাণ্ড বলেন, অত্যন্ত বিতর্কিত এবং বিদেশি স্বার্থ রক্ষার প্রতিভূ এই ডক্টর খলিলুর রহমানকে অবিলম্বে যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দেওয়া না হয়, মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া না হয়, তাহলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ যে বিপর্যয়ের মধ্যে পড়বে সেটার দায় কিন্তু এই সরকারকে নিতে হবে, তারেক রহমানকে নিতে হবে। সুতরাং আমি মনে করি যে এই ডক্টর আসিফ নজরুল যে কথাটা বলেছেন সেটা সূত্র ধরে যদি আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনাদের টেলিভিশনে বোধহয় অনুসন্ধানী একটা প্রতিবেদন করেন, তাহলে দেখবেন এটার গোড়ায় গিয়া ইউনূসের সাথে শেয়ার হয়েছে এই ডক্টর খলিলুর রহমান। বোয়ালের ডিম ভাঙবে আপনি বলেছেন, সেটা দেখার বিষয়। আসলে আমরা কতটা প্যান্ডোরার বাক্স হয়তো খুললে অনেক কিছু বের হতে পারে, কিন্তু সেটি কথা আমরা হয়তো দেখবো সামনে। যে প্রশ্নটি আমি করেছিলাম যে আন্দোলনের কতটা সফল হতে পারে, বা এটা কি হুমকি হিসেবে নেবে নাকি এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত? হুমকি কি, আমি এটাকে এখনো ধর্তব্যের মধ্যে আনতে চাই না। শরীফ ভাই আরো আমার চাইতে অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি বিশ্লেষক আর কি, রাজনীতি বিশ্লেষক উনি। আমি এটাকে এখনো ধর্তব্যের মধ্যে চাই না। কেন? যে সরকারের 1.5 মাসের মাথায় আন্দোলনে গিয়ে এই সারা দেশের মানুষকে একত্রিত করে এই সরকারকে ধসিয়ে দেবে এমন ক্ষমতা জামায়াত বা এনসিপির নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক গণ অসন্তোষ ছিল সারা বাংলাদেশে, গণ অসন্তোষ একেবারে টপ টু বটম। এমনকি আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থকদের শুনেছি আমি বলতে যে এই সরকারের বোধহয় বিদায় নেওয়া উচিত, থাকা উচিত না, তারা বলতো। আর বিএনপি কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসছে। আওয়ামী লীগ তো 2টা নির্বাচনে কোনো ভোটই নেয় নাই, গণভিত্তি ছিল না। বিএনপির তো গণভিত্তি আছে। আর বিএনপি সরকারে আসার পরে এমন কোনো অকারেন্স করে নাই যে পাবলিক তাদের উপরে আপনার প্রশ্নের সাথে যোগ করে যে প্রশ্ন আসছে যে এখন যদি তেলের সংকট তৈরি হয়, বিদ্যুৎ না থাকে, অর্থনৈতিক সংকট, মানুষের জীবনে যদি নাবিশ্বাস দশা তৈরি হয়, কাজ না থাকে, তাহলে এটিকে ব্যবহার করে এই সরকার বিরোধী আরেকটা আন্দোলনের একটা উর্বর একটা ক্ষেত্র পেতে পারে। আমি বলি, শুনেন, এখন হচ্ছে কি, বিএনপি সরকার এমন কোনো অপকর্ম করে নাই যে তাদের জন্য গণবিক্ষোভ অসন্তোষ তৈরি হতে পারে। আর গণ অসন্তোষ ছাড়া গণ অভ্যুত্থান কখনো সম্ভব হয় না, সফলও হয় না। জনজীবনে সংকট আছে, সংকট তো থাকবেই, সংকট থাকবে না। আজকে তেলের সংকটটা কি বিএনপি তৈরি করেছে? এটা কি বিএনপি তৈরি করা? দায়টা তারই। অব্যবস্থাপনা বলতে পারেন আপনি। বাট তেলের সংকটটা তৈরি হয়েছে অনেক উপরে থেকে। আপনার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে তেলের সাপ্লাই কমেছে এবং গভর্নমেন্ট একটু রেস্ট্রিক্টেড করেছে তেল বিতরণে, যাতে গভীর সংকটে না পড়তে হয়। যুদ্ধটা শেষ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে আপনাকে।
সেই সমস্ত বিষয় এগুলো সংকট হবে, সংকটের সমাধান হবে। কিন্তু জামায়াত এনসিপি যে হুমকি দিচ্ছে এগুলোকে আমার মনে হচ্ছে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি মনে করি না। এই বিষয়ে একটু শরীফ আপনার মতামত জানতে চাইব ছোট করে, একটু অন্য বিষয়ে যাব, যে কতটা এটা গুরুত্বের সাথে বিএনপি নেওয়া উচিত, বা আপনি কি মনে করেন যে জামাতের সেই আমি প্রথমত মনে করি যে কতগুলো সংকট তো হচ্ছে, এই সংকটগুলো নিয়ে বিরোধী দল আন্দোলন করুক বা না করুক, সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করা। মানুষের সমস্যা নিয়ে কে কত বড় মিছিল করলো সেদিকে না দেখে সরকারের যে সমস্ত জায়গায় রেসপন্সিবিলিটি আছে, দায় আছে, সরকার সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আমাদের এখানে তেল জ্বালানি তার সংকট নেই, কিন্তু ব্যবস্থাপনার ত্রুটি আছে। আজকেও দেখলাম ফরিদপুর, সেখানে কোথায় যেন 20,000 লিটার অকটেন পুকুরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আমরা ভালো সরকার চাই, কিন্তু ভালো নাগরিক চাই না। আমাদের এখানে চায়ের দোকানদারও সুযোগ পেলে এখন এগুলো মজুত করছে, কারণ এর ভেতর থেকে বাড়তি 2 পয়সা সে ইনকাম করবে। সে যখন দেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেহেতু দুর্নীতি হচ্ছে, সুতরাং আমি যদি দুর্নীতি না করি এটি এক ধরনের আমি ঠকে যাচ্ছি, এটা আমার দায়িত্ব। এই মুহূর্তে আন্দোলন করে কি করতে পারবে? আমি এনসিপিকে ধরছি না হিসাবে। এনসিপি হচ্ছে জামাতের ফুল প্যান্ট শাখা। জামাতের ফুল প্যান্ট কি বললেন? ফুল প্যান্ট শাখা, হ্যাঁ। কেমন? এটি তরুণদের যে অংশটা আর কি, এটি বলছি। জামাত যেভাবে চলছে এনসিপি সেভাবে চলছে, জামাত যেভাবে বলছে এনসিপি সেভাবে চলছে। আপনি খেয়াল করেন এনসিপি কোনো স্বাতন্ত্র দেখছেন না আপনি? তারা বলেছিল যে এটি একটা ইলেকটোরাল জোট, কিন্তু যত ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটি, আপনি গত নির্বাচনের পর থেকে এনসিপি নিজস্ব কোনো কর্মসূচি দেখেছেন? না। এনসিপি এবং জামাত মিলে করছে 11 দলীয় জোটের নামে। এবং জামাত এনসিপির সম্পর্কটা জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে নতুন জন্ম হয়েছে, বাবার আগে যাওয়ার চেষ্টা করো না। এদের সম্পর্কটা পিতা পুত্র। এরা নানা জায়গায় কতগুলো আর্টিফিশিয়াল আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করেন। ওই যে বললাম জামাতের ফুল প্যান্ট শাখা, আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এনসিপি আসলে কত দূর যেতে পারবে। তারা যখন জুলাই অভ্যুত্থানের আগে আন্দোলন ইস্যুতে, বৈষম্য ইস্যুতে বাংলা ব্লকেট প্রথম যখন ঢাকায় ব্লকেট দেয় ছিলাম, আজকে যদি তারা কর্মসূচি দেয় আপনি কি যাবেন? আমি যাব না। কারণ আমি দেখেছি তারা কিভাবে মানুষের বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করেছে। এই যে এনসিপির নেতারা একজন ফকির ছিল, তারা বলছে বিএনপি জুলাইয়ের বেনিফিশিয়ারি। হান্নান মাসুদ জুলাইয়ের বেনিফিশিয়ারি না? বেনিফিশিয়ারি না? শফিকুর রহমান বেনিফিশিয়ারি না? শফিকুর রহমান কোনোদিন এমপি হতে পারেননি, কোনোদিন এমপি হতে পারেননি, তিনি এখন বিরোধী দলের নেতা। জামাত 68টা আসন পেয়েছে, 3টা 4টা 10টা 12টার উপরে যায়নি যারা, তারা বেনিফিশিয়ারি না? বিএনপি বেনিফিশিয়ারি। তার রেসপন্সিবিলিটিটা আগে। বিএনপি যদি জুলাইটাকে তার নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিএনপিকে সাফার করতে হবে, কিন্তু একই সাথে আপনার যে ধোঁকাবাজিটা করছেন রাজনীতির নামে, আপনি জুলাই অভ্যুত্থানের পরে আপনি সিদ্ধান্ত ছিল জাতীয় সংসদ নির্বাচনে 5% নারীকে মনোনয়ন দিবেন, আপনি কেউকে মনোনয়ন দেন নাই। তখন আপনার জুলাইয়ের কথা মনে ছিল না? এখন আপনি আবার এমপি কোটা 16 জন পাচ্ছেন, আপনি সেটা নিবেন। তাহলে জাতীয় নির্বাচনে আপনি প্রার্থী কেন দিলেন না? আপনি গাছের উপরেরটা খাচ্ছেন, তলেরটাও কুড়াচ্ছেন, এখন এসে বলছেন যে কেউ জুলাই মানে না। আপনিও তো মানেন না, আপনিও তো মানেন না। এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার, বারবার তত্ত্বাবধায়ক চলে আসে, অন্তর্বর্তী সরকার যে যতগুলো অধ্যাদেশ করেছিল, মুক্তিযুদ্ধ সংজ্ঞা নিয়ে একটা অধ্যাদেশ তার ছিল, সেখানে বলা হয়েছিল পাকিস্তানি হানাদারদের সাথে বাংলাদেশের 3টা রাজনৈতিক দল তারা একসাথে যুদ্ধ করেছিল, তার বিরুদ্ধে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেন? ওখান থেকে নামটা সরিয়ে দিতে হবে। তো অন্তর্বর্তী সরকারের সবকিছু যদি মধু হয়, তাহলে মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে অধ্যাদেশ সেখানে মধু নাই কেন? কেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে? কারণ এটি তার স্বার্থের বিপক্ষে। ওই যে 5% আপনি বলছেন যে এনসিপি তারা নিজেরাই জুলাই সনদ মানছে না, তারা জুলাই সনদ মানছে না, এবং এনসিপি স্বাক্ষর করেছে তো সবার শেষে, সবার সেদিন। তার অর্থ হচ্ছে যে এই জায়গায় মানুষের আবেগ, মানুষের সেন্টিমেন্ট এবং জুলাইয়ের যে পবিত্রতা সেটিকে সামনে রেখে বেস করে আপনি গতকালকে দেখেন অনেকেই এসেছেন জুলাইতে, যারা ছিলেন হাত ভাঙা, পা ভাঙা, গুলিবিদ্ধ, তারা এসেছেন পার্লামেন্টের ভেতরে। তাদের সাথে হান্নান মাসুদ বা হাসনাত আব্দুল্লাহকে কেন তাদের সাথে বার্গেনিং করতে হবে? কেন জিজ্ঞেস করতে হবে তোমরা কেন এসেছো? তো তার আগের দিন হান্নান মাসুদ তার বাবাকে নিয়ে এসে স্পিকারকে বলেছে, এই যে দেখেন আমার বাবাও এসেছে, আমার বুকটা আজকে বড় হয়ে গেছে।
তো যাদের উপরে ভর করে বুকটা বড় হলো, গতকালকে তারা পার্লামেন্টে আসার পর তাদের সাথে আপনি দুর্ব্যবহার করলেন কেন? তার অর্থ হচ্ছে এই জায়গাটায় যে জুলাইটাকে এরা সবাই যে যার মতো করে হাতিকে বিভিন্ন জায়গা থেকে দেখার মতো করে জুলাইকে দেখছে এবং বিক্রি করছে। এই জুলাই বিক্রেতাদের বিক্রিটার আসলে শেষ হচ্ছে না। এর আগে বলা হয়েছিল যে ৭১-এর চেতনা আওয়ামী লীগ বিক্রি করছে, তাহলে জুলাইও বিক্রি হচ্ছে, মানে কি দরে বিক্রি হচ্ছে? আমরা আসলে ভালো বিক্রেতা, আমরা অত্যন্ত ভালো বিক্রেতা, আর আমাদের ক্রেতারাও খুব বোকা টাইপের, কিনে ফেলে যা সস্তায় পায়। অনলাইনে দেখবেন সবাই কিনে আর ঠকে, দেখায় একটা, ডেলিভারি দেওয়া যায় একটা, টাকা তো পেমেন্ট হয়ে গেছে। তা আমাদের দেশের বিক্রেতারাও খুব দুর্দান্ত সেলসম্যান, আবার যারা কিনে তারাও ঠকে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ক্রেতা, ওরা বিক্রি করে, আমরা কিনি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ করেছে দেশের সর্বস্তরের মানুষ, অ্যাকসেপ্ট রাজাকার আলবদর, ওরা ছাড়া। কিন্তু তার ক্রেডিটটা নিয়ে গেল আওয়ামী লীগ একা। বামপন্থী রাজনৈতিক দলগুলো যে যুদ্ধ করলো, দেশের ভেতরে থেকেও যে যুদ্ধ করলো, কোনো স্বীকৃতিই দিল না। এখন তো জামাতও আমি বলি যে এখন তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে থাকলো, একদম কিছু হলে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করার চেষ্টা চলছে। আর এখন এই জুলাই অভ্যুত্থানের চেতনা বিক্রি করছে কারা? ৭১-এর চেতনা বিরোধী শক্তি টোটাল। আমি বলবো জামাত, এনসিপি টোটালটাই ৭১ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি। এরা মনে করেন ৭১-কে স্বীকারই করতে চায় না, যে ৭১ যে একটা যুদ্ধ হয়ে গেল এই দেশে, রক্তক্ষয়ী যুদ্ধ, জীবন গেল ৩০ লক্ষ মানুষের, সেটাকে কিছু মনেই করে না। তো এরা হলো ৭১-এর বিরোধী শক্তি, এবং তারা এখন জুলাইকে বিক্রি করছে। জুলাই তো বিক্রি হওয়ার পণ্য না। এই জুলাই অভ্যুত্থান করতে গিয়ে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট শাসককে সরাতে কতগুলো জীবন গেছে, এটা কি বিক্রি করার মতো? সেই জায়গায় মন ভাই, যে কথাটি, যে বয়ানটি তৈরি হয়েছিল ৫ই আগস্টের পর ২৪, যে আসলে আমরা কেবলমাত্র ক্ষমতার পালাবদল চাই না, এক শাসকের পরিবর্তে আরেক শাসক চাই না, আমরা আমূলে পুরো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই। এই যে ফ্যাসিস্ট হয়ে উঠলেন শেখ হাসিনা, বলা হয় যে সংবিধানের কারণে সংবিধানের কারণে কোনোদিন ফ্যাসিস্ট হয় না, সেটা তো বলা হয়েছিল। আমি যে কারণে জাতীয় সংবিধান সংস্কারের প্রশ্নটি আসলো, তাহলে আমার কথা হচ্ছে যে বিএনপি ওই জুলাইয়ের যে এই বয়ানটাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে? বিএনপি অনেকগুলো অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, বিল আকারে নিয়ে আসছে না, তাই না? আমরা দেখছি এখনো কনফার্ম না, আনবে কি আনবে না পরে বোঝা যাবে। সেটাই বলছি, বিএনপি যদিও বলছে যে তারা সাংবিধানিক প্রক্রিয়ায় তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু সেই জায়গাটা আস্থা রাখতে পারছে না এনসিপি জামাত। মানে কেন পারছে না? বলে পারছে না এই জন্য যে ওই যে ওখানে যে এই দফাগুলো দেওয়া হয়েছে, সেই দফাগুলো তো ডক্টর ইউনূস এবং এই ডাক্তার শফিক গং, জামাত এবং ওই যে ওরা এই মিলে করেছে। সেখানে জনগণ কি চায়, রাষ্ট্রের কি জন্য কি দরকার, স্বাধীনতার সপক্ষে কি দরকার, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কি দরকার, সেটা নাই বলে ওরা ভয় পাচ্ছে যে এগুলো হয়তো বাতিল করে দেবে, এবং বাতিল করে দিলে পাবলিক কিন্তু রিয়েক্ট করবে না, সমর্থন করবে। আমি অনেকের মতো আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলাম গণভোটে না বলুন, না ভোট দিন। আমার পরিচিত লোকজন অনেকে আমাকে বলছে এটা কি করলি, সারা দেশের মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছে, তারেক রহমান পর্যন্ত বলছে, আর তুই বলিস যে না, আমি নাই বলবো। কারণ এই যে সংস্কারের লক্ষ্যে যে জুলাই সনদ হয়েছে, এটা আমাদের স্বাধীনতা বিরোধী একটা সনদ অনেকাংশে। কিছু কিছু ভালো জিনিস আছে, যেমন বিচার বিভাগ সংস্কার কমিশন। আজকে আপনি বলছেন, কিন্তু সেই সময় তো সেই কথা বলেননি, বিএনপি তো স্বাধীনতা বিরোধী এটা বলেনি জুলাই সনদে, বিএনপি তো স্বাক্ষর করেছে। মুক্তিযুদ্ধকে যদি অবজ্ঞা করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যদি অবমাননা করা হয়, বিএনপি একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে এটা মেনে নিতে পারে না। গণভোটে তো রাজি হলো বিএনপি শেষে, নাকি? গণভোটের পক্ষেও তো প্রচার চালিয়েছে। গণভোটের বিপক্ষে গেলে তখন এখানে তো রাজনৈতিক ইস্যু আছে, রাজনৈতিক খেলা আছে। গণভোটের বিপক্ষে তো বিএনপি যেতে পারে না, সমস্যা আছে। জি, আপনার কৌশল, কিন্তু নীতিটা তাহলে মার খেলো না।
কোন নীতি? মানে আপনি কৌশলের কারণে এটা তখন সমর্থন হ্যাঁ, করেছেন। কৌশল নিব তো আমি, আমার রাজনৈতিক কৌশল ওইটা। জি। এটা ম্যাকিয়াভেলির বই পড়ে দেখেন আগে। জি, ধন্যবাদ মোহন ভাই। রাজনৈতিক ছোট কৌশল করে কাকে বলে? সময় শেষের দিকে গড়াচ্ছে। শরীফ, এটি নিয়ে কথা বলতে চাই, মানে গণভোটের এই ভবিষ্যৎ বা এই পরিণতিকে আপনি চিন্তা করেছিলেন যে গণভোটে বিএনপি এটাকে নাকচ করে দিবে বা এটা বিল আকারে তুলবে না, এবং সব তো নাকচ এর করছে। মধ্য দিয়ে না, না, জনগণের সার্বভৌমত্ব কে ক্ষুণ্ণ করা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটিকে কিভাবে দেখেন? প্রথমত এই গণভোটটা অবৈধ। এই গণভোট আমাদের যে আপনি কি আগেও সংবিধান- বলেছিলেন আমি এই আগেও কথা? বলেছি, হ্যাঁ, আমার বলছি। এখানে রেকর্ড দেখবেন। জি। গণভোটটা অবৈধ, এবং এই গণভোট আজকে হোক, কালকে হোক, 20 বছর 50 বছর পরে হোক, চ্যালেঞ্জ করবে এবং অবৈধ ঘোষিত হবে। আমাদের এখানে বিচারটা হয় কর্তার ইচ্ছায়, কর্তা যেভাবে চায় সেভাবে বিচার হয়। আমাদের এখানে এত বছর আমরা সব থেকে বড় লড়াইটা করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। কিছুদিন আগে রাজনৈতিক দলগুলো এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বলেছে এবারের দরকার নেই, এর পরেরটা দিলে হবে, কারণ এবার ডক্টর ইউনূস আমাদের লোক। আপনি একসময় বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিয়েও করব না, এখন বলছেন যে আপাতত দরকার নেই, এর পরের বছরটা, কারণ হলো সুবিধা। এই যে আপনি ইউনিটারি এবং এদের স্ট্রাগলটা দেখছেন, এর অনেকটা জায়গায় হচ্ছে আর্টিফিশিয়াল। আওয়ামী লীগকে সরকার নতুন করে নিষিদ্ধ করছে, ওই অধ্যাদেশকে আরো এক্সপান্ড করছে। কই জামাত তো এটা নিয়ে কোনো কথা বলছে না। আবার বিএনপি সেটা তাদের পছন্দ হয়েছে। সেটা তাদের পছন্দ হয়েছে, কারণ আপনাকে আওয়ামী লীগের অনেক অপরাধ আছে, অনেক দোষ আছে। আওয়ামী লীগের বিরাট সংখ্যক কর্মী খুনি, জুলাইয়ের রক্ত আছে তাদের হাতে, কিন্তু তার মানে এই না যে এই দলটার সবাই খুনি। এই দলটাকে আপনি এই যেভাবে এটিকে আবদ্ধ করে রাখতে চান এটি পারবেন। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি রিয়েলিটি, বাস্তবতা, তাদের ত্রুটি থাকতে পারে কিন্তু বাস্তব। আপনি যা বলছেন তাতে কি আওয়ামী লীগ ফ্যাসিস্টকে আপনি এক ধরনের পুনর্বাসন করতে চাইছেন? না, আমি ওই শুরুতেই বললাম আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য মানুষের হাতে তাদের রক্ত আছে, তাদের বিচার হতে হবে, কিন্তু একজন নিরপরাধ কর্মী আওয়ামী লীগের পরিচয় দিলে তাকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না। আওয়ামী লীগকে আপনি ব্যবহার করেছেন, ভোটের সময় যাননি, বিএনপি গিয়েছে, জামাত গিয়েছে, তাদের বাড়িতে বাড়িতে যায়নি ভোট চাইতে। তো ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আর ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ ভালো হয়ে যায়। আওয়ামী লীগকে তারা ব্যবহার করতে চাইছে, এই প্রশ্নে কিন্তু তাদের মধ্যে কোনো বিরোধ নেই। আপনি দেখবেন যে একটা জায়গায় এসে তারা কিন্তু আবার এক হয়ে যাবে। আমাদের এখানে আসল যে জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার ছিল জুলাইয়ের পরে, সেটা হলো একেবারে গণমানুষের স্বার্থ, গরিব মানুষের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে এখানে হাসনাত আব্দুল্লাহদের, সার্জিস আলমদের, নাসিরউদ্দিন পাটোয়ারিদের, তাদের জীবন জীবিকার যে উল্লম্ফন ঘটেছে, যে পরিবর্তনটা হয়েছে, আপনার এই প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর যে কর্মচারী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, ঠিক তার জীবনে কতটা পরিবর্তন হয়েছে। তো জুলাই অভ্যুত্থান কেবলমাত্র এনসিপির নেতাদের, বিএনপির নেতাদের, জামাতের নেতাদের অথবা শহরের কোটসুট পরা লোকজনের ভাগ্যের পরিবর্তন করলো, তাদের কেন করলো না? অর্থ জুলাইটাকে পণ্য বানিয়ে বিক্রি করছে। এখনো মানুষের জীবনের যে রিয়েল সংকট, সেই সংকটগুলোকে উপেক্ষা করে, সেইগুলো পার্লামেন্টে আলোচনা না করে, পার্লামেন্টে প্রতি মিনিটে 2,78,000 টাকা খরচ হয়, মোহন ভাই, সেই টাকা জনগণের টাকা। মোহন ভাই, এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে অধ্যাদেশ, মানে ডক্টর ইউনূসের, সেটিকে পাস করছে সরকার, অথচ এই সরকার থেকে বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে কোনো দলের নিষিদ্ধ তারা চায় না। নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ করাকে তারা সমর্থন করে না। সেটিকে আইনে পরিণত করছে এবার। আইনে পরিণত। এখানে একটা কথা আছে, বাংলাদেশে আমি ভাই সত্যি কথা বলবো, ছোট করে যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের ইতিহাস কিন্তু আজকে নতুন না। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে। হ্যাঁ, কমিউনিস্ট পার্টিকে না, জাসদকেও কমিউনিস্ট পার্টিও নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল। এগুলো হয় না, যা হচ্ছে বলে রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় রেখে যদি প্রয়োজন হয় করতে পারে দেশ এবং জাতির স্বার্থে। কারণ আওয়ামী লীগের ব্যাপারটা কিন্তু একটু আলাদা দেখতে হবে, কারণ আওয়ামী লীগ যে অপকর্ম 15 বছর করেছে তাদের একটা শাস্তি কিন্তু প্রাপ্য আছে। তো আমার মনে হয় একেবারে ইনডিফিনিট না হয়ে, অনির্দিষ্টকালের জন্য না হয়ে, অন্তত 1-2টা টার্ম নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, এরকম একটা শাস্তি তাদের জন্য আরোপ করা উচিত। মোহন ভাই, হ্যাঁ, নানা মতামত আছে যে নির্বাচনে এলে যদি আওয়ামী লীগকে জনগণ বয়কট করতো তাহলে সেটা আরো বড় ভালো বিচার হতো। সেটা কিন্তু বিচার না, সেটা আইনি বিচার না, আইনি বিচার না, রাজনৈতিক বিচার। আপনাকে ধন্যবাদ প্রাণবন্ত আলোচনা করার জন্য, এবং দর্শক যারা ছিলেন শুনেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।